হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি দেখিয়েছিলাম, সাথে ছিল মাটন কষা। সেই মাটন কষারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাটন কষা তৈরি করার জন্য আমাদের লাগবে অবশ্যই করে ভালো মানের মাটন। মাটন কষা করার জন্য নিয়েছি পেঁয়াজ কোচানো, সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, নিয়েছি তেজপাতা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, এছাড়া ধনে, জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে থাকছে সর্ষের তেল রান্নার জন্য। নিয়েছি দই ফেটিয়ে নেওয়া 3 থেকে 4 চামচ এবং নিয়েছি আলু, সেটাকে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমেই মাটনে আমরা ম্যারিনেশনের জন্য আসব। মাটনে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সাথে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো যা দেব তার অর্ধেক পরিমাণ দেব ধনের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1 চামচ, ছোট 1 চামচ দিয়েছি। সাথে দিয়েছি লঙ্কার বাটা বা পেস্ট 1 চামচ, সেটাও ছোট 1 চামচই দিয়েছি। আর দিয়েছি 2-3 চামচ সর্ষের তেল। সাথে দিয়ে দিলাম 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি মাটনটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাটনের এই মাখার প্রসিডিওরটা যেন একটু সময় ধরে আমরা করে নিতে পারি। মাটনের ম্যারিনেশন যত ভালো হবে ততই আমাদের রান্না টেস্টি হবে। মাটন ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, তাতে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আলুটা একটু লালচে করে ভেজে নেওয়াই ভালো। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। আলুর পরিমাণ কিন্তু নিজের পছন্দ মতনই দেওয়া যায়। আলুটা ভেজে আমার তুলে রাখার সময় হয়ে গেছে। আলুগুলোকে এবার আমরা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে অবশিষ্ট তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়ন। সমস্ত ফোড়ন দিয়ে আমি এবারে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এবারে এর মধ্যে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ বা পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি অ্যাড করে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকব মিডিয়াম টু লো ফ্লেমে। খুব হাই ফ্লেমে পেঁয়াজ ভাজতে গেলে পেঁয়াজ কিন্তু পুড়ে যেতে পারে। পেঁয়াজটা ঠিক আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এবং হালকা ব্রাউন কালার ধারণ করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং সাথে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি ছোট 1 চামচ করে, কারণ আগে আমরা ম্যারিনেশনের সময় রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। রসুন এবং কাঁচা লঙ্কা একটু ভেজে একে একে যোগ করব জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো। জিরে যা দেব তার থেকে ঠিক অর্ধেক কিন্তু দেব ধনের গুঁড়ো বা পাউডার। তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 8 চামচ মতন হলুদ গুঁড়ো। সমস্ত মশলার সাথে সামান্য লবণ অ্যাড করে আমি সমস্ত উপকরণকে ভাজতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। মশলাগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে যোগ করে দিলাম 1 চামচ আদা বাটা। আদা আমি আগে দিইনি, না ম্যারিনেশনে না এই রান্নাতে, সুতরাং এই সময় আদাটা দিয়ে আমরা এটাকে একটু ভালো করে কষে নেব। আদা কিন্তু খুব বেশি যাবে না কষা, কারণ আদা বেশি কষতে গেলে আদা পুড়ে গিয়ে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়। এবারে আমরা অ্যাড করে দিয়েছি মাটন, অর্থাৎ ম্যারিনেশন করা মাটনটা দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট ভালো করে এটাকে একটু কষে নেব বা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করার পরে এবারে আমরা ফ্লেমটাকে করে দেবো লো টু মিডিয়ামে। লো টু মিডিয়ামে আমরা মাটনটাকে কিছুক্ষণ খোলা অবস্থায় কষে নেব বা ভেজে নেব। এই অবস্থাতেই আমরা মাটনটাকে কিন্তু অনবরত নাড়তে নাড়তে কষতে থাকব। কিছুক্ষণ আমরা এই অবস্থায় রান্না করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে শুরু করব। এবারে আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে এবং লো ফ্লেমে এটাকে আমরা রান্না করতে থাকলাম।
কিছুক্ষণ পরে অর্থাৎ 8 থেকে 10 মিনিট পরে আমরা ঢাকনা খুলে মাটনটাকে চেক করব। মাটন অনেকটা জল ছেড়েছে, আমরা এটাকে একটু চেক করে নিয়ে আবারও করে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে থাকবো। এই প্রসিডিওরটা আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না মাটনটা 80% অবধি সিদ্ধ হয়ে যায়। অবশ্যই করে কিন্তু আমরা কিছুক্ষণ পর পর এটা আমরা ঢাকনা খুলে খুলে চেক করে নেব এবং যদি প্রয়োজন হয় সামান্য করে জল আমরা অ্যাড করব। অবশ্যই করে যদি সময়ের ব্যাপার হয় আমরা মাটনটাকে প্রথমে 4 থেকে 5 সিটি বা প্রয়োজনে 6 সিটিও দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবং তারপরে কড়াইয়ে ঢুলে আমরা সেম প্রসিডিওর করতে থাকি। সেক্ষেত্রে ঢাকা দিয়ে দিয়ে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না। কষতে কষতে মাটন আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। তবে এখনও যদি মনে হয় মাটন একটু সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আমরা কিছুটা ফ্যাটানো দই অ্যাড করতে পারি। দই অ্যাড করার পর কিন্তু আমরা কোনো মতেই আঁচটাকে বা ফ্লেমটাকে বাড়াবো না, সেক্ষেত্রে দই ফেটে যেতে পারে। তাই দই অ্যাড করার পরে আমরা কিছুক্ষণ ফ্লেমটাকে লো রেখে কষে নেব মাংসটাকে। দই দেওয়ার ফলে মাংস কিন্তু অবশ্যই করে খুব নরম হয়ে যাবে এবং সুস্বাদুও হবে। আরও বেশ কিছুক্ষণ সময় আমরা মাটনটাকে এভাবে কষে নিলাম, মাটন যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। প্রয়োজন হলে আমরা মাটনটাকে আবারও করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে পারি, যাতে অবশিষ্ট অংশটা সেদ্ধ হয়ে যেতে পারে। এবারে আমরা ঢাকনাটা খুলে নিলাম 5 থেকে 6 মিনিট পরে। তখন দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাটন এবং একটু চেক করে নিলে বোঝা যাবে মাটনটা ভালো সিদ্ধ হয়ে এসছে। 90% মতন সিদ্ধ হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব। বলার অপেক্ষা রাখে না, এই অবস্থায় কিন্তু মাটন কষার একটা দারুণ সুগন্ধ আমাদের সারা ঘরে ছড়িয়ে পড়বে। আমরা ভাজা আলু অ্যাড করে দিলাম এর মধ্যে এবং আবার করে আলুর সাথে মাটনটাকে কিছুক্ষণ কষে নিলাম, যাতে আলুটা মাটনের টেস্টটা পেয়ে যায়। আলু দিয়ে মিনিট 4-5 এভাবে কষে নেওয়ার পরে আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল অ্যাড করব। যেহেতু এটা আমরা মাটন কষা করব, ঝোল করছি না, সেই জন্য খুব বেশি জল আমরা এর মধ্যে অ্যাড করছি না। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাদের যে পরিমাণ জল দরকার ঠিক সেই পরিমাণ জল আমরা অ্যাড করে আবারও করে ঢাকা দিলাম। 5 থেকে 6 মিনিট পর আমরা ফিরে আসছি। এবারে ঢাকনা খুলে আমরা একটু আলুটা চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হচ্ছে কিনা ভালো করে। অবশ্যই করে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবারে আমরা মাটনটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং সামান্য গরম মশলা উপর থেকে অ্যাড করে দেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ মাটনে ছড়িয়ে পড়বে। একেবারে তৈরি আমাদের মাটন কষা। বাসন্তী পোলাও হোক বা সাদা ভাত, সব কিছুর সাথে দারুণভাবে জমে যায় এই মাটন কষা। তাহলে আর দেরি কিসে, ঝটপট করে বানিয়ে ফেলো এই মাটন কষা আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আর তোমাদেরকে রেসিপি ফলো করার জন্য অনেক ধন্যবাদ।